পড়ে দেখে সাবমিট করে দিতে হবে, ঠিক আছে? এগুলো খেয়াল করেন, পার্সোনাল আইডি দিয়ে আর করা যাবে না। সো পরে যদি 10 মার্কস মিসিং হয় কোনো কমপ্লেন করতে পারবে না যে ম্যাডাম আমার এটা কি হলো। সো এটা যেহেতু অনলাইন এক্সাম, খুবই কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে ভিডিও অন থাকতে হবে, ঠিক আছে? এক্সামের দিন সবারই ভিডিও অন থাকতে হবে। সো এটা আপনাদেরকে আগেই বলে দিলাম, আপনারা সেভাবে প্রিপেয়ার থাকবেন, ঠিক আছে? আর আমি এক্সামটা হচ্ছে এই 25 তারিখে তো ফিজিক্যাল এক্সাম, তারপরে হচ্ছে নেক্সট সানডে যেটা হচ্ছে পরে 27 তারিখে, ঠিক আছে? আমি 27 তারিখে এক্সামটা নিয়ে নিব। সেটা এবং টাইমটা হবে হচ্ছে 7:30 থেকে 8টা পর্যন্ত। 7:30টার একটু আগে আমি হচ্ছে ক্লাসরুমের হচ্ছে লিংক দিয়ে দিব, ঠিক আছে? ওখানে হচ্ছে যাতে আপনারা একটু আগে জয়েন করবেন, আমি একদম 7:30টায় কোশ্চেন সেন্ড করে দিব, তখন আপনারা এক্সাম শুরু করে দিবেন, ঠিক আছে? তার 10 মিনিট আগে আমি হচ্ছে এই কি বলে ক্লাসরুমে হচ্ছে আপনারা যাতে সবাই আসছেন কিনা সেটা আমি দেখব, ঠিক আছে? দেখে তারপরে হচ্ছে আপনারা হচ্ছে গুগল ফর্মে হচ্ছে আপনাদের সেন্ড করে দিব। সো 10 মিনিট আগে আপনারা হচ্ছে সবাই আর কি, মানে আমি যেটা টাইম দিয়ে দিব 10 মিনিট আগে টাইম 7:20 বা 7:15 থেকে আপনারা হচ্ছে তখন জয়েন করবেন, ঠিক আছে? তারপরে সময় নিয়ে তারপরে হচ্ছে করব। তো এইটা হচ্ছে এই ইনফরমেশন। আর এখন হচ্ছে আমরা হচ্ছে পড়াতে যাই, যে কম্প্রিহেনশন যেটা রাখবো সেটাতে যাই। আচ্ছা, সো কম্প্রিহেনশন হচ্ছে আমি দুইটা দিচ্ছি, হ্যাঁ, দুইটা সাজেশন দিচ্ছি, এর মধ্যে যে কোনো আমি একটা রাখবো, ঠিক আছে? তো ফার্স্ট কম্প্রিহেনশনটা হচ্ছে চাইল্ড লেবার নিয়ে। সো কি বলছে একটু দেখি, অ্যাজ দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাডভান্সিং টু এ ব্রডার প্রসেস অফ গ্লোবালাইজেশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন দ্যাট জয়েন্টলি আনফোল্ড। মনিরা আক্তার, আপনার উত্তরা ইউনিভার্সিটির মেইল কি হয়েছে? মনিরা আক্তার আছেন? মনিরা আক্তার, এক্সকিউজ মি, মনিরা আক্তার, আপনাকে বলছি, আপনি কিন্তু পার্সোনাল ইমেল দিয়ে হচ্ছে ইয়ে করতে পারবেন না, এক্সামের দিন পারবেন না, ঠিক আছে? উত্তরা ইউনিভার্সিটির মেইল আপনারা ওপেন করে ফেলবেন। পার্সোনাল দিয়ে যারা আসবেন তারা কিন্তু ওই দিন এক্সাম মিস করবেন, ওখানে কোনো হেল্প করার কিছু থাকবে না, ঠিক আছে? বারবার এটা বলছি, এগুলো উত্তরা ইউনিভার্সিটি ইমেল, আপনারা এগুলো ঠিক করে নেন। Unfold their plans of getting more production and benefits than they usually earned before they built and are still building innumerable numbers of mills, factories, and production houses throughout the world. সো কি হচ্ছে যে ওয়ার্ল্ডটা হচ্ছে ধীরে ধীরে গ্লোবালাইজেশন এবং ক্যাপিটালাইজেশনের দিকে হচ্ছে, তাই না? যে গ্লোবাল ভিলেজ, অর্থাৎ আমরা এখন ইজিলি এক কান্ট্রির সাথে আরেক কান্ট্রির সাথে খুবই মানে যোগাযোগ, আমাদের কমিউনিকেশন ইজি হচ্ছে। এবং ক্যাপিটালাইজেশন জিনিসটা কি, যে আমাদের যে হচ্ছে যে ওয়ার্কিং প্রসেস, ঠিক আছে, যে হচ্ছে আমরা যে কাজ করে খাই বা যেটাকে বলা হচ্ছে ক্যাপিটালাইজেশন, ঠিক আছে? সো এইগুলো যেহেতু এটা বারবারের দিকে যাচ্ছে, সো সেহেতু এবং কি হচ্ছে প্লাস মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ প্রচুর পরিমাণে হচ্ছে বিল্ড আপ হচ্ছে, যার জন্য কি হচ্ছে এই যে আমাদের যেমন ক্যাপিটালিস্ট কি ক্যাপিটালাইজেশন আমাদের কিভাবে হচ্ছে, যেমন যদি আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি আমরা দেখি, যে কি হচ্ছে যে যারা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তারা কি করছে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিরা তারা হচ্ছে এই যে সস্তা যেটা শ্রম, চিপ লেবার দিয়ে যে হচ্ছে যে এই যে কাপড় চোপড় বানানো, যে রেডিমেড গার্মেন্টস এটা করছে, তাই না? সো কি হচ্ছে তারা এই যে ক্যাপিটালাইজেশন প্রসেসের যেটা খারাপ দিক, ঠিক আছে? তো এই যে প্রসেস গুলো কি হয়, এগুলো হচ্ছে কি
দিন দিন বাড়ছে, ঠিক আছে। সো এরকম প্রসেসে কি হচ্ছে, ইন দিস প্রসেস দে হায়ার ওয়ার্কার্স নো ম্যাটার আইদার দেয়ার চিলড্রেন অর অ্যাডাল্টস অনলি টু ডাবল দেয়ার প্রফিটস। এই যে কি হচ্ছে, তারা ডাবল প্রফিটটা কিভাবে লাভ করতে পারছে, চিপ লেবার দিয়ে, তাই না। আমাদের দেশে হচ্ছে কি সস্তা শ্রম দেয়া যায়, যার জন্য এটা কি হচ্ছে, এবং এই সস্তা শ্রমের কারণে যে প্রফিট করার কারণে কি হচ্ছে, চিলড্রেনরাও এটার সাথে হচ্ছে ইনভলভ হয়ে যাচ্ছে। প্যারেন্টস সেন্ড দেয়ার চিলড্রেন to the cruel clutches of the capitalists, finding no other solution to their lifelong poverty. এখন আমরা জানি যে আমাদের হচ্ছে বাংলাদেশ একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তাই না। সো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কি সমস্যা, যে পোভার্টি একটা আমাদের মেইন একটা সমস্যা, ঠিক আছে। তো কি করতে হচ্ছে, এই পোভার্টিকে রিডিউস করার জন্য চিলড্রেনরাও, প্যারেন্টসরাও কি করছে, বাচ্চাদেরকে পাঠিয়ে দিচ্ছে কলকারখানায়। লাইক আদার ডেভেলপিং কান্ট্রিজ, বাংলাদেশ ইজ অলসো স্টেইনড উইথ দ্য রেড ব্লাড অফ দি চাইল্ড ওয়ার্কার্স who have been robbed and deprived of their universal basic human rights. সো কি হচ্ছে, যে বাংলাদেশকে ডেভেলপিং কান্ট্রি বলছে, ঠিক আছে, এবং কি হচ্ছে যে স্টেইনড উইথ দি রেড ব্লাড, এই যে কলকারখানায় হচ্ছে চিলড্রেনদেরকে পাঠায়, কত রকম অ্যাক্সিডেন্ট হয়, তাই না। তারা অনেক সময় পঙ্গু হয়ে যায়, কোনো হাতটা কোনো ভারী যন্ত্রপাতি নিচে পড়ে যেতে পারে, বা মানে তারা যে কোনো কোনো কিছু ক্লিন করতে গেল, করতে গেল, ছোট বাচ্চাদের ঢুকিয়ে দেয় ওইসব, তখন কি করে, এই তারা হচ্ছে কি হয় যে অ্যাক্সিডেন্ট করে ফেলে, ঠিক আছে। যার জন্য ওদের কি হচ্ছে, যার জন্য এটা খুবই মানে খুবই ম্যাল প্র্যাকটিস এই যে এই করাটা। তারপরে কি হচ্ছে, ওদের বেসিক হিউম্যান রাইটস, ওদের তো এই বয়সে আসলে এইসব করার কথা না, তাদের দরকার কি, তারা হচ্ছে স্কুলে যাবে, পড়াশোনা করবে, কিন্তু তাদের করতে হচ্ছে কি, তাদের অ্যাডাল্টস হচ্ছে ওয়ার্কারদের সাথে তাদেরও কি করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। These unfortunate children are severely subjected to dismal work conditions like unsafe workplace, health hazards, unfixed wages and many more. So তারা কি কি সাফার করছে, আনসেফ ওয়ার্ক প্লেস, তাই না, এই যে ওয়ার্ক প্লেস গুলো সেফ না, ওরা হচ্ছে ওদেরকে বিভিন্ন প্রকার ফিজিক্যালি হ্যারাসমেন্ট করা হয়, মারধর করা হয়। তারপরে হেলথ হ্যাজার্ডস, কলকারখানাগুলো তো হচ্ছে ভালো আসলে জায়গা না, ওখানে কোনো হেলদি কোনো কাজ কারবার হয় না, প্রচন্ড সাউন্ড। তারপরে হচ্ছে অনেক সময় হচ্ছে এনভায়রনমেন্টটা ভালো না, পলিউটেড এলাকা। তারপরে আনফিক্সড ওয়েজেস, এবং ওদের কোনো হয় কি, কোনো ফিক্সড হচ্ছে বেতন দেয় না। কোনো সময় হচ্ছে আমরা এই যে মাঝে মাঝে দেখি না, যে গার্মেন্টস এর শ্রমিকরা, মানে প্রায় সময় দেখি যে গার্মেন্টস এর শ্রমিকরা রাস্তা চলে আসে, ঠিক মতো ওদের বেতন ভাতা দেয় না। তখন কি হয়, যে এই প্রবলেম গুলো এই যে ফেস করে, এটা শুধু অ্যাডাল্টদের ক্ষেত্রে না, এটা চিলড্রেনদেরও ক্ষেত্রে। অ্যাপার্ট ফ্রম দিস, দে অলসো রিসিভ ফিজিক্যাল টর্চার্স এন্ড পেইনস ফ্রম দেয়ার এমপ্লয়ার্স, ইন হুজ ডার্ক ডেন্স দে আর ভালনারেবল টু মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হ্যারাসমেন্ট। যেটা বললাম, যে তারা বিভিন্ন প্রকার ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হয়, মারধর করে, অনেক সময় এমন জোরে দেখা গেল থাপ্পড় দেয়, কানের পর্দা ফেটে গেল, এরকম অনেক টাইপের আমরা দেখি, ঠিক আছে। তো এটা কি হচ্ছে, ডার্ক ডেন্স বলছে, এই যে মিলস এন্ড ফ্যাক্টরিজ গুলো, এগুলো তো অন্ধকার জায়গা, ঠিক মতো হচ্ছে আলো হয় না, আলো আসে না, অনেক সময় কি হয়, সব কলকারখানায় ঠিক মতো ফায়ার এক্সটিংগুইশার থাকে না, হঠাৎ করে আগুন টাগুন ধরে গেল, পুড়ে মারা গেল, তাই না, এরকম কত রকম হচ্ছে ঘটনা ঘটে। This ugly picture of child labor gradually debilitates and cripples our future, since a child is called the future of a nation. So কি হয়, এই চাইল্ড লেবারটা কি করে, ধীরে ধীরে একটা পঙ্গু সমাজে পরিণত করে, এবং কি হবে, এটা পঙ্গু একটা ন্যাশনে পরিণত হবে, ঠিক আছে। কারণ চাইল্ডদেরকে বলা হয় কি, তারা হচ্ছে ভবিষ্যৎ, তাই না, দেশের ভবিষ্যৎ। তো সেক্ষেত্রে তাদেরকে কি করা হচ্ছে, একটা পঙ্গু জাতিতে তৈরি করা হচ্ছে। বাট nobody here is concerned about this malpractice, কিন্তু এই ব্যাপারে কেউ আসলে কনসার্ন না, আমরা দেখি জিনিসগুলো, কিন্তু এগুলোর বিরুদ্ধে আসলে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। There is no example of a unified plan of action to eliminate the ominous presence of child labor from our country. সো কি হচ্ছে, কোনো একটা ইউনিফাইড প্ল্যান নাই, কোনো একসাথে একত্রিত করে
যে একটা হচ্ছে ভালো একটা প্ল্যান তৈরি করা, একটা সেটার কোনো উদ্যোগ নাই। ঠিক আছে? এই যে চাইল্ড লেবারটাকে হচ্ছে দূরে করা। এই চাইল্ড লেবারটা আসে কি, এই যে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা যখন হয় এই যে ইংল্যান্ডে, তখন করে কি, তখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে এটা কিন্তু ফার্স্টে ইংল্যান্ডে শুরু হয়েছিল, এই যে শিশুদেরকে দিয়ে হচ্ছে কাজ করানোটা। কুইন এলিজাবেথের সময়, এলিজাবেথ দা ফার্স্ট, ওনার সময় কি হলো, এই চাইল্ড, এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে এই যে শিশুরাও কি হয়ে গেল, এই যে এই শ্রমিক কলকারখানায় তারা নিযুক্ত হয়ে গেল। এখন কিন্তু ইংল্যান্ডে এই জিনিসটা নাই। ওয়ালিউল্লাহ, আপনার কিন্তু উত্তরা ইউনিভার্সিটির মেইল ঠিক করতে হবে, ঠিক আছে? এই পার্সোনাল মেইল দিয়ে করা যাবে না। অনলাইন যে এক্সামটা হবে সেটা কিন্তু আপনার উত্তরা ইউনিভার্সিটির মেইল দিয়ে আপনাকে জয়েন করতে হবে, ঠিক আছে? আপনারা এখন পর্যন্ত যারা এইটা করেননি, এটা পদক্ষেপ নেন, ঠিক আছে? এক্সামের দিন কিন্তু কান্নাকাটি শুরু হয়ে যাবে যে ম্যাডাম কি করব। এগুলো আপনারা ঠিকঠাক করে নেন, সব মেইল টেইল, যা না হলে আপনাদের ক্লাসমেটদের হেল্প নেন, ঠিক আছে? যে আমার অনলাইনে এটা বুঝতে সমস্যা হচ্ছে, বা অনলাইনে যে এগুলো আমি বুঝছি না, ইউজ টু না, ঠিক আছে? এগুলো ঠিক করে নেন, নাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। সালাম আলাইকুম ম্যাম, আপনার পরীক্ষা কি অনলাইনে হবে? হ্যাঁ হ্যাঁ, অনলাইনে, যেটা 30 মিনিটস এক্সাম, এটা তো সব পরীক্ষার ক্ষেত্রেই, ঠিক আছে? সব কোর্সের ক্ষেত্রেই অনলাইনে হবে। সো এই জন্য অনলাইনে হবে দেখে আপনার ফার্স্টে এগুলো ঠিক করতে হবে, তারপরে হচ্ছে এই এগুলো, তারপরে তো আপনি এক্সাম দিবেন, ঠিক আছে? যারা এখনো এটা সচেতন না, প্লিজ এই কাজটা করে ফেলেন। আচ্ছা, তারপরে হচ্ছে কি, তারপরে যে যেটা বললাম, তো ইংল্যান্ডে কিন্তু এই জিনিসটা নাই। তারপরে চাইল্ড লেবার এটা এত নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে সোসাইটিতে, পরে তো যাই হোক, এটা তো এখন তারা তো চাইল্ড লেবারের এটা উঠিয়ে দিয়েছে, কিন্তু ওই যে আমাদের দেশে তো যখন শুরু হলো, এখন আমাদের দেশে কিন্তু এখনো পর্যন্ত এই জিনিসটা উঠে নাই, ঠিক আছে? সো এইটা হচ্ছে এইভাবে যে শুরুটা হয় কিন্তু ইংল্যান্ডে, তারা এই জিনিসটাকে বাদ দিয়ে দিতে পারে, চাইল্ড লেবারটাকে বাদ দিতে পারে, কিন্তু আমাদের দেশে এখনো এই জিনিসটা আছে, ঠিক আছে? আচ্ছা, the situation has gone to such an extent that the number of child workers has gone up to 4 million। চিন্তা করা যায়, 4 মিলিয়ন মানে হচ্ছে 40 লাখ, 1 মিলিয়নে তো 10 লাখ, সো কি হচ্ছে 40 লাখ। সো দিস ইজ এ হিউজ নাম্বার। এরকম যদি হয় তাহলে আসলে তো খুবই কঠিন অবস্থা, তো বুঝতে হবে যে বাংলা মানে প্রবলেম আছে, দেশের সিরিয়াস প্রবলেম। স্ট্যান্ডিং at this point we shall surely be facing a great crisis if we do not take bold steps to tackle it। সো আমাদেরকে কি করতে হবে, এটাকে নিয়ে আর ফেলে রাখা যাবে না, এটাকে বোল্ড স্টেপস নিতে হবে এইটাকে ট্যাকেল করার জন্য। না হলে কি হবে, আমাদের যে যে এডুকেটেড যে একটা নেশন দরকার, বাংলাদেশ এডুকেটেড নেশনে পরিণত হবে না। কি হবে, এই যে ক্লাস 5 ক্লাস 8 পাস এরকম থেকে যাবে। সো এইরকম থেকে তো হচ্ছে এই উন্নতি করা যাবে না। এখন যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, ঠিক আছে? সো সেক্ষেত্রে তা যাদের সাথে যদি আমরা তাল মিলিয়ে চলতে চাই, তাহলে কি করতে হবে, এটা অবশ্যই আমাদের এই জিনিসটাকে অ্যাকশনে যেতে হবে। ইট ইজ আর্জেন্ট নাও to think it over and draw a decisive line as early as possible। সো কি করতে হবে, আমাদের এটা আর্জেন্টলি মেজার নিতে হবে, ঠিক আছে? সো দিস ইজ ওয়ান কম্প্রিহেনশন। এবার আসি নেক্সট কম্প্রিহেনশনটাতে। তো এই কম্প্রিহেনশন যেটা হবে, আপনারা এগুলো ভালো করে পড়ে রাখবেন, ঠিক আছে? এখান থেকে আমি মাল্টিপল চয়েস আইটেম এবং ট্রু ফলস, মাল্টিপল চয়েস আইটেমে 5 থাকবে, ট্রু ফলসে 5 থাকবে, ঠিক আছে? টোটাল 10 মার্কস, এবং টাইম হচ্ছে 30 মিনিটস। আপনাকে এটা 30 মিনিটস এর মধ্যে এক্সাম দিয়ে শেষ করতে হবে, ঠিক আছে? তো আপনাদের যেটা কাজ, এই কম্প্রিহেনশন গুলো সম্বন্ধে ভালো আইডিয়া নিয়ে রাখা, যাতে আপনারা দ্রুত অ্যান্সার করতে পারেন, ঠিক আছে? এইটাই, যাতে না, কারণ অনলাইন এক্সাম অনেক টাইপের প্রবলেম সিচুয়েশন হতে পারে। আর আরেকটা কথা হচ্ছে, অনলাইন এক্সামের দিন আপনারা হচ্ছে এক্সট্রা হচ্ছে ডেটা কিনে রাখবেন, যারা হচ্ছে ওয়াইফাই বা ইউজ করেন তারা এক্সট্রা ডেটা কিনে রাখবেন, পরীক্ষা যাতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে? ডেটা কিনে রাখবেন যাতে সাথে সাথে আপনি অফলাইন হয়ে গেলে আবার অনলাইনে জয়েন করতে পারেন, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন, কারেন্ট লোডশেডিং এর সমস্যা হতে পারে, অনেক কিছুই থাকতে পারে, ঠিক আছে? এগুলো আপনারা ব্যাকআপ নিয়ে রাখবেন। environmental pollution traps, আচ্ছা, this comprehension is about environmental pollution।
The environmental pollution traps heat waves surrounding the earth gradually and thus produces greenhouse effects. So environment pollution কি করে, গ্রিনহাউস ইফেক্টের মাধ্যমে, সেটা কি হচ্ছে, এই যে হিটটাকে ধরে রাখে, এই হিটটাকে হচ্ছে যে ছেড়ে দিবে, তারা যে অ্যাটমসফিয়ারে আবার ফিরে যাবে সেটা কিন্তু হয় না। ঠিক আছে, যার জন্য কি হয়, এইটা হচ্ছে, এটাকে বলে এই যে যে আমাদের এই যে হিটটা যে বের হয়ে যেতে পারে না, ঠিক আছে, যার জন্য এটা কি হয় যে এই আমাদের অ্যাটমসফিয়ারটা গরম হতে থাকে, এটাকে বলে গ্লোবাল ওয়ার্মিং ও বলে। ঠিক আছে, এই জিনিসটা, দেয়ার আর মাল্টিপল কজেস অফ দিস ক্যালামিটি। সো এটা কিন্তু একটা ক্যালামিটি, ঠিক আছে, এবং অনেকগুলো রিজন আছে। দ্য ডিস্ট্রাকশন অ্যান্ড বার্নিং ডাউন অফ দি ফরেস্ট, traffic jam in the streets, rapid growth of unplanned mills and factories, the use of manufacturing products and the use of detergents cause greenhouse effects. So কি হচ্ছে, এই যে ফরেস্ট হচ্ছে কাট ডাউন অথবা বার্নিং ডাউন যেটা করা হচ্ছে, বন টন ধ্বংস করে ফেলা হচ্ছে। তারপরে এই যে ট্রাফিক জ্যাম, কি হচ্ছে, যত ট্রাফিক জ্যামে আটকানো থাকে কি হয়ে থাকে, যে কালো ধোঁয়াটা বের হতে থাকে। ঠিক আছে, এটা কি করে, এটা হচ্ছে পলিউটেড করে। তারপর হচ্ছে আনপ্ল্যান্ড মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, এটা খুবই একটা সমস্যা, যে ইচ্ছা মতো কলকারখানা বসায়, কোনো প্রকার ইনভায়রনমেন্টের দিকে মানে খেয়াল রাখা হয় না। ঠিক আছে, বন টন কেটে, ওখানে যেমন সুন্দরবনে, ওখানে হচ্ছে যেমন একটা ওই যে প্রকল্প চলছে। ঠিক আছে, তো এগুলোতে কি হচ্ছে, যে এগুলোতে আরো পলিউশন বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে এই যে ডিটারজেন্ট যে আমরা ইউজ করি, দেখেন এটা থেকেও কিন্তু কি হচ্ছে, এই যে পলিউটেড গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে। ঠিক আছে, besides overpopulation, air population, water population and increase of temperature are also important causes for it. কি হচ্ছে, overpopulation, air population, কি হচ্ছে, যত পপুলেশন বাড়ছে তাতেও কি হচ্ছে, আপনার হচ্ছে যে কি হচ্ছে, এই যে এয়ারও আরো পলিউটেড হচ্ছে, ওয়াটার আরো পলিউটেড হচ্ছে, এই পপুলেশনের কারণে জিনিসগুলো আরো বেশি polluted হচ্ছে। As our country is overpopulated, we need more houses to live in. So overpopulated হলে কি হয়, যে আরো বাড়ি লাগবে, আরো গাছ কাটতে হবে। Similar is the case with many other countries. So developed countries ও কিন্তু, ডেভেলপ কান্ট্রি গুলো তো তাই হচ্ছে। For housing they need to cut trees. This causes natural imbalance. গাছ যেভাবে কাটা হয় সেইভাবে কিন্তু লাগানো হয় না। ঠিক আছে, একটা গাছ একদিনে কেটে ফেলে দিলাম, কিন্তু ওই গাছটা বড় হতে কিন্তু হতে সব বট গাছের কথা যদি ধরি, 5 বছর 10 বছর লাগবে একটা হচ্ছে ন্যাচারাল ব্যালেন্সটাকে ঠিক রাখতে, ছায়া দিতে। তো সেইভাবে এই জন্য হয় কি, যে এই যে পলিউশনটা হচ্ছে। Even the unplanned setting up of mills and factories pollute the air. Natural. Carbon dioxide is mainly responsible for causing greenhouse effects. So carbon dioxide কি মেইন রেসপন্সিবল, অনেকগুলো গ্যাস আছে, কার্বন ডাই অক্সাইড ছাড়া মিথেন আছে, মনোক্সাইড আছে, আরো অনেক গ্রিনহাউস ইফেক্টের গ্যাস আছে, কিন্তু সবচেয়ে বেশি হার্মফুল হচ্ছে এই কার্বন ডাই অক্সাইড। This carbon dioxide is produced by burning wood as fuel in a large scale. So কি হচ্ছে, এই কার্বন ডাই অক্সাইডটা কিভাবে প্রডিউস হচ্ছে, এই যে ফসিল মানে যেটা জীবাশ্ম বলে, মানে জীবজন্তুর দেহ, এগুলো পুরানো হচ্ছে, তারপরে কাঠ পুরানো হচ্ছে, এগুলো মিলস এন্ড ফ্যাক্টরিজ হয়েছে, কাঠ টাঠ পুরানো, এগুলো করে কি হচ্ছে, এটাতে কার্বন ডাই অক্সাইডের ইনক্রিজ হচ্ছে। This increases surface temperature from 1.5 degrees centigrade to 5.5 degrees centigrade and result in greenhouse effects. So কি হচ্ছে, এভাবে 1.5 থেকে 5.5 এ চলে যাচ্ছে, এটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার। এটা পুরা যেটা এটার জন্য আরো বেশি যে গ্লোবাল ওয়ার্মিং যেটা হচ্ছে। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওভার পপুলেটেড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। The number of population is very high in comparison with our land area. আমাদের ভূমির থেকে, ল্যান্ড থেকে আমাদের পপুলেশন বেশি। ঠিক আছে, প্রতি বর্গ কিলোমিটার অনেক লোক বাস করে, যার জন্য কি হচ্ছে, এই যে আমাদের এই যে পলিউশনটা আরো বেশি হচ্ছে। তানভীর আহমেদ, আচ্ছা তানভীর আহমেদ, আপনাকে বলে রাখছি, উত্তরা মেইল দিয়ে এন্টার করতে হবে ক্লাসে। ঠিক আছে, যাদেরকে বলছি আপনারা খেয়াল রাখেন, তারা হচ্ছে এগুলো মেইল টেইল ঠিক করে ফেলেন। সো
আম তো কি হচ্ছে যে প্রতি বর্গ কিলোমিটারে মানুষের সংখ্যা বেশি হচ্ছে, যার জন্য ওভার পপুলেশনের কারণে আমার গাছ কাটতে হচ্ছে বেশি, তারপর সেই পরিমাণ লাগানো হচ্ছে না। ঠিক আছে? হার ডেনসিটি অফ পপুলেশন পার স্কয়ার কিলোমিটার ইজ অ্যাবাউট 1500। সো কি হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 1500 লোক বাস করছে। Climatologists predict that in the middle of this century temperature may rise by 4 degrees centigrade। এবং কি হচ্ছে আরো সামনের বছরগুলোতে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছবে। This can disastrously reduce food production, severely damage wildlife and cause the rise of sea levels। সো কি হচ্ছে ফুড প্রোডাকশন কমে যাবে, কারণ আপনি গাছ টাছ যদি কেটে ফেলেন ফল টল কোথায় পাবেন? ঠিক আছে? তারপর হচ্ছে ওয়াইল্ড লাইফ, এই যে আমরা প্রায় সময় দেখি যে হচ্ছে এই এই বাঘ চলে আসে, লোকালয়ে বাঘ চলে আসে। কেন চলে আসে? তারা খাবার পায় না। হাতি চলে আসে। কেন চলে আসে? তারা খাবার পায় না। ঠিক আছে? এসে মানুষের উপর আক্রমণ করে। কারণ কি করছে? যে বন জঙ্গল কেটে ফেলছে। কেটে ফেলে এই যে যার কারণে কি হচ্ছে এই 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 প্রবলেম গুলো আমাদের ফেস করতে হচ্ছে। আর আরেকটা হচ্ছে কি রাইজ অফ সি লেভেলস। এই যে অ্যান্টার্কটিকা যে আমাদের কন্টিনেন্ট আছে, সো কি হবে যত এরকম তাপমাত্রা টেম্পারেচার ইনক্রিজ হতে থাকবে এই বরফগুলো সব গলে যাবে। গলে কি করবে? এই বাংলাদেশের মতো যারা নিচু জায়গা, নিচু ভূমি, সেগুলো ডুবে যাবে। সবচেয়ে বেশি ডেঞ্জারে আছে হচ্ছে মালদ্বীপ, কারণ মালদ্বীপ রাষ্ট্রটা পুরোটা চারদিকে হচ্ছে সমুদ্রে ঘেরা। তো মালদ্বীপের তলিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমাদেরও যেমন একটা সাইডে হচ্ছে সাউথ সাইডে আমাদের বে অফ বেঙ্গল আছে। সো এটা কি হবে? বে অফ বেঙ্গলের পানি ইনক্রিজ হয়ে যাবে এবং কি হবে যে হচ্ছে বাংলাদেশ ডুবে যেতে পারে, কারণ বাংলাদেশ কিন্তু একটা দ্বীপ। ঠিক আছে? বদ্বীপ বলে বাংলাদেশ। সো কি হচ্ছে আমরা কিন্তু ডেঞ্জারের মধ্যে আছি। ম্যাম, কনসিকুয়েন্টলি মানে হ্যাঁ, বাংলাদেশকে বদ্বীপ বলা হয় কেন? বদ্বীপ হচ্ছে এটা হচ্ছে আমরা জানি ব যে দ্বীপ শেপ। তো চারপাশে পানি হ্যাঁ, থাকলে তারপরে দ্বীপ বলে, হ্যাঁ, তাই না? কিন্তু ওটা হচ্ছে ব শেপের মতো। ঠিক আছে? ব শেপের মতো ওটা থাকে, এই জন্য বলে এটাকে হচ্ছে বদ্বীপ। ঠিক আছে? এটা হচ্ছে যারা এই জিওগ্রাফি করে তারা হচ্ছে তারা এটাই করতে পারে যে বাংলাদেশ দ্বীপ, দ্বীপের দেশ এবং বদ্বীপের দেশ বলে। ঠিক আছে? সো এবং কি হচ্ছে এই যে এটা কিন্তু বাংলাদেশের এই একটা জায়গায় এই জায়গাটা কিন্তু টেথিস সাগর ছিল। সেইটাতে কি হলো চর জমে না, চর জমে জমে তখন এই যে এই দ্বীপ সৃষ্টি হয়েছে। দ্বীপ কিভাবে হয়েছে? যেমন চর তৈরি হয়, নদীর পানি শুকিয়ে যায়, চর তৈরি হয়। চরে অনেক সময় মারামারি লাগে না, যে চর দখল এই সেই। তো বাংলাদেশ কিন্তু এভাবে তৈরি মানে হয়েছে, যে এটা কিন্তু একসময় সাগর ছিল, সেটা যাই হোক পানি এটা শুকিয়ে গেছে, পানি ধীরে ধীরে এখানে চর হয়েছে, পরে চর থেকে এটা দ্বীপের মতো হয়ে গেছে, তারপরে এখানে যে মানুষের বসবাস শুরু হয়েছে। তো এটা কিন্তু আবার যে কোনো সময় আবার হচ্ছে সাগরে পরিণত হয়ে যেতে পারে, যদি আমরা এই গ্লোবাল ওয়ার্মিং এর এটা যদি আমরা ঠিক মতো মেজার না নিই। Consequently, it will flood coastal areas, damaging farmland and houses. So এই যে যেটা কোস্টাল এরিয়া, যারা সমুদ্র তীরবর্তী এলাকায় বাস করে, তারা কি হবে? তারা সবচেয়ে বেশি মানে ক্ষতিগ্রস্ত হয়। যেমন নদী ভাঙ্গন হয় না? নদী ভাঙ্গনে হচ্ছে এই যে দেখা গেল বাড়ি ঠাস করে পড়ে গেল নইয়ের মধ্যে। তারপরে হচ্ছে যখন এই যে ফ্লাড হয় তখন কি হয়? যারা হচ্ছে এই যে সমুদ্রের তীরবর্তী যারা থাকে তাদের কি হয়? বন্যা দিয়ে ভেসে যায়, জমি টমি সব ডুবে যায়, ধানি জমি। তারপরে হচ্ছে যদি হচ্ছে আপনার ওই যে ফার্ম থাকে, সেই ফার্ম ডুবে যায়। যে কিছুদিন আগে আমাদের হলো না এই বন্যা, যেটা তো ন্যাচারাল ছিল না, এটা পাশের দেশের জন্য হয়েছে। তো তাদের কি হলো? এই যে পানি তারা বাঁধের পানি ছেড়ে দিল এবং কি হলো এক রাতের মধ্যে সবকিছু ডুবে গেল। ঠিক আছে? সো এই জিনিসগুলো হচ্ছে কি হচ্ছে এই যে অতিরিক্ত এই যে যখন এই যে এই এনভায়রনমেন্ট পলিউশন, এই যে এনভায়রনমেন্টে যখনই ইমব্যালেন্স হয় তখনই দেখা গেল প্রচুর পরিমাণে দেখা গেল বৃষ্টি হচ্ছে, খুবই বর্ষাকাল মানে পানি দিয়ে একদম বন্যা হয়ে যাচ্ছে, অথবা গরম এত তীব্র গরম, মানে সবকিছুই খুবই এক্সট্রিম হয়ে যাচ্ছে। এক্সট্রিম উইন্টার, এক্সট্রিম সামার, তারপরে এক্সট্রিম রেইনি সিজন। ঠিক আছে? এইগুলো হচ্ছে এই জন্য এই প্রবলেম গুলো ফেস হয়। ইট মে টেক এ সিরিয়াস টার্ন মেকিং বাংলাদেশ গো আন্ডার ওয়াটার। তো বাংলাদেশের কি হচ্ছে পানিতে হারিয়ে যাবার সম্ভাবনা আছে। সো এই দুইটা কম্প্রিহেনশন আপনারা হচ্ছে ভালোভাবে বুঝে রাখবেন, কারণ এখান থেকে আপনার হচ্ছে অ্যান্সার করতে হবে।
ম্যাম মানে প্রশ্নটা কি মানে ওই উদ্দীপক থেকে আচ্ছা, হবে? আপনাদের একটা স্যাম্পল দেখাচ্ছি আমি, ঠিক আছে? স্যাম্পল দেখাই, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। হুম। যেমন এটা একটা কম্প্রিহেনশন, ঠিক আছে? এটা আপনাদের এক্সামের জন্য পড়তে হবে না, বাট আমি এটা যেহেতু কোশ্চেন করা আছে সেহেতু এটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু স্যাম্পল, ঠিক আছে, বোঝানোর জন্য যে এটা একটা কম্প্রিহেনশন, ঠিক আছে? এই কম্প্রিহেনশন এই যে কি আছে, এই যে এরকম মাল্টিপল চয়েস আইটেম, ঠিক আছে? এই কম্প্রিহেনশন থেকে মাল্টিপল চয়েস আইটেম থাকবে, যেখানে 4টা অপশন থাকবে। আপনাকে কি করতে হবে, গুগল ফর্মে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? এটা যদি এক্সাম খাতায় হতো আপনি হয়তো ওয়ার্ডটা লিখতেন, কিন্তু আপনাকে কি করতে হবে, ওখানে গুগল ফর্মে আপনাকে ক্লিক করতে হবে, যেটা রাইট অ্যান্সার সেটা আপনাকে ক্লিক করলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এটা এরকমই যে মাল্টিপল চয়েস আইটেম, ঠিক আছে? 4টা অপশন থাকবে, যে কোনো একটা হচ্ছে আপনাকে ম্যাম এটা কি ক্লিক। সিন পেজ স্কুলের হ্যাঁ, লাইফের? কি হয়েছে স্কুল লাইফে? হ্যাঁ ম্যাম ওটাই হাই যেটা, স্কুল লাইফে তো সিন পেজের মতো না। হ্যাঁ ওই যে রিডিং কম্প্রিহেনশন থাকে, মাল্টিপল চয়েস আইটেম থাকে, ট্রু ফলস থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, শর্ট কোশ্চেন থাকে, ঠিক আছে? বাট আমি হচ্ছে আপনাদের মাত্র দুইটা রাখছি, একটা হচ্ছে মাল্টিপল চয়েস আইটেম আর একটা হচ্ছে ট্রু ফলস, ঠিক আছে? এই দুইটা আইটেম রাখছি। আর হচ্ছে এটা এরকম, যেটা আপনার দেখা যে এরকম থাকবে, ঠিক আছে? এরকম 5টা কোশ্চেন থাকবে এইটা। আর হচ্ছে এই যে ট্রু ফলস, সো ট্রু ফলসে এরকম হচ্ছে স্টেটমেন্ট দেয়া থাকবে, যেটা ট্রু সেটা আপনি ট্রু লিখবেন, যেটা ফলস সেটা ফলস লিখে আপনি কারেক্ট অ্যান্সারটা লিখবেন। এই যে ইফ ফলস রাইট দ্য কারেক্ট অ্যান্সার, আপনি শুধু ফলস যদি লিখে রেখে ছেড়ে দেন তাহলে হবে না, ফলস লিখে কারেক্ট অ্যান্সারটা কি সেটা পাশে লিখে দিবেন। তারপরে কি বলছে, ইফ দ্য ইনফরমেশন ইজ নট গিভেন রাইট দ্য স্টেটমেন্ট ইজ নট গিভেন। কিছু হয়তো আপনাকে এই ট্রু ফলস এর মধ্যে একটা ইনফরমেশন থাকবে যেটা আপনি প্যাসেজে পেলেন না, তখন আপনি কি করবেন, তখন আপনি লিখে দিবেন দ্য স্টেটমেন্ট ইজ নট গিভেন, ঠিক আছে? সো 3 টাইপের থাকছে, ট্রু ফলস এবং দ্য স্টেটমেন্ট ইজ নট গিভেন, ঠিক আছে? এইটা হচ্ছে খেয়াল রাখবেন। সো এটা একটা স্যাম্পল, এটা আমি ক্লাসরুমে দিয়ে দিব, ঠিক আছে? দুটাই আমি ক্লাসরুমে দিয়ে দিব, যে একটা স্যাম্পল যে কিরকম থাকবে, মাল্টিপল চয়েস আইটেম, যেটা আপনাকে খালি ক্লিক করতে হবে, আর এই যে যেটা ট্রু ফলস এটা আপনাকে টাইপ করতে হবে, ঠিক আছে? ওই ফর্মেই আপনাকে টাইপ করে লিখতে হবে, ঠিক আছে? এইটা, সো এইটা হচ্ছে এই স্যাম্পলটা, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে ফিজিক্যাল এক্সামের কোশ্চেন নিয়ে একটা বলবো। আচ্ছা, আমাদের হচ্ছে ফিজিক্যাল এক্সামে তো জানেন যে হচ্ছে ফার্স্ট কোশ্চেন অ্যান্সারটা যেটা হবে টেন্স এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে, ঠিক আছে? টেন্স এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা কিন্তু দুইটা একসাথেই থাকবে, ঠিক আছে? যেহেতু দুটা কি আপনার কি করতে হচ্ছে, ভার্ব আপনাকে চেঞ্জ করতে হচ্ছে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকছে, আর হচ্ছে প্যারাগ্রাফ থাকছে, ঠিক আছে? এই 3টা আইটেম থাকছে, আপনাকে যে কোনো দুইটা অ্যান্সার করতে হবে। তো এখন হচ্ছে যেটা টেন্স বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যে কোশ্চেনটা থাকবে, সেখানে এই যে যদি ব্র্যাকেটে বি ভার্ব থাকে, ঠিক আছে? এই বি ভার্ব দেখলে আপনারা কনফিউজড হয়ে যাবে না যে বি ভার্ব এটা কোনটা। বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, ঠিক আছে? বি ভার্ব যখনই আমি বলি তখন আপনাকে চিন্তা করতে হবে যে 3 4 5 6 7 8 এই আরো তো 8টা আছে ম্যাম, 8টা শ্যাল বি, ভার্ব। উইল বি। না, শ্যাল বি, উইল বি,
ওটা হচ্ছে আপনার ফিউচারের সাথে হবে, ঠিক আছে? ওটা হচ্ছে ফিউচার টেন্সের সাথে। তো এটা হচ্ছে জাস্ট আমি যেটা বলছি অনলি বি ভার্ব যদি থাকে, ঠিক আছে? তো বি ভার্ব যদি থাকে তখন সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে এই যে am is are was were be been being এই 8টা ভার্বের মধ্যে যে ভার্ব হবে, ঠিক আছে? যদি প্রেজেন্ট টেন্স থাকে সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে হবে, যদি পাস্ট টেন্স থাকে পাস্টে হবে, ঠিক আছে? তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে বি ভার্ব মানে কনফিউজ হয়ে যাবেন না যে এটা কি, ঠিক আছে? সো এরকম কোশ্চেনে থাকবে, আপনারা এটা ইয়ে করে নেবেন। তো এই জিনিসটা বলে দিলাম, ঠিক আছে? যে এটাই হচ্ছে ফিজিক্যাল এক্সাম, এছাড়া আর কোনো নাই, যেটা যেরকম বলেছি ওরকমই থাকবে, ঠিক আছে? এটা এখন হ্যাঁ, প্যারাগ্রাফ 2টা সাজেশন দিয়েছি না, ওর মধ্যে একটা থাকবে, ঠিক আছে? 10 প্রতিটা কোশ্চেনের মার্ক হচ্ছে 10, ঠিক আছে? আপনাদের ফিজিক্যাল এক্সাম 20 মার্কস, আমি 30 মার্কসের কোশ্চেন করেছি, ওর মধ্যে 3টার মধ্যে যে কোনো 2টা আপনি অ্যান্সার করবেন। এটা হচ্ছে ফিজিক্যাল এক্সাম। আর অনলাইন এক্সামের পড়া তো বলেই দিলাম যে কম্প্রিহেনশন থাকবে, এবং এই আপনাকে গুগল ফর্ম আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনার ইমেইলে সেন্ড করে দেওয়া হবে, ওটা আপনি ফর্ম ওপেন করে তারপরে হচ্ছে আপনি হচ্ছে এই যে প্যাসেজ পড়ে অ্যান্সার হচ্ছে আপনি ইয়ে করবে, অ্যান্সার লিখে আপনি সাবমিট করে দিবেন, ঠিক আছে? 7টা 15 অথবা 20-এ আমি হচ্ছে লিংক দিয়ে দিব, আপনারা একটু আগেই জয়েন করে ফেলবেন, জয়েন করে হচ্ছে আপনারা সবাই যদি জয়েন করে ফেলেন দেন হচ্ছে 7:30 থেকে হচ্ছে আমি কোশ্চেন হচ্ছে পাবলিশ করে দিব। তারপরে হচ্ছে 8টায় এক্সাম শেষ করতে হবে, 8টার পরে কিন্তু আর মানে নিয়ে আর হচ্ছে ফর্ম আর নেওয়া হবে না, ঠিক আছে? 8টার মধ্যে আপনাকে হচ্ছে এটা এক্সাম শেষ করতে হবে, একদম টাইমলি এক্সাম আপনাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এই জন্য, এবং এটা হচ্ছে নিচ্ছি হচ্ছে 27 তারিখে নিচ্ছি, ঠিক আছে? 27 তারিখে অনলাইন এক্সাম হচ্ছে, ঠিক আছে? 25 তারিখে আপনাদের ফিজিক্যাল এক্সাম, তার একদিন পরে সানডেতে হচ্ছে আমি হচ্ছে অনলাইন এক্সামটা নিয়ে নিচ্ছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের ফাইনাল এক্সাম কিন্তু মে মাসের 23 তারিখ থেকে শুরু হবে। সো আপনারা মিড টার্ম দেওয়ার 2 সপ্তাহ পরে আবার ফাইনাল এক্সামের জন্য বসতে হবে, ঠিক আছে? তো এই জন্য এখন হচ্ছে এই সপ্তাহেতে একটা ক্লাস নিলাম, এর পরের সপ্তাহ থেকে হচ্ছে কিন্তু মানে সপ্তাহে 2 দিন করে অনলাইন হবে, আর ফ্রাইডে তো ক্লাস থাকবেই, ঠিক আছে? আপনাদের 2 তারিখে ফ্রাইডে এক্সাম আছে, এক্সাম দিয়ে যেই টাইমে থাকুক আমার টাইমে কিন্তু ক্লাস করতে হবে, ঠিক আছে? অনেক মানে এই সিলেবাস শেষ করতে হবে। সো সিলেবাস যদি না শেষ করতে পারেন দেন হচ্ছে কিন্তু খুব সমস্যা হবে, এবং আপনাদের ব্যাচটা যেহেতু একদম মানে শেষে একদম হয়েছে, সো আপনাদের কিন্তু চাপটা একটু বেশি, ঠিক আছে? এখন আপনারা যদি ক্লাস করতে না চান এটা কিন্তু পরবর্তীতে আপনাদের সমস্যা হবে, ঠিক আছে? আর ফ্রাইডেতে তো আপনাদের একটা এক্সাম আছে, সো একটা এক্সাম দিয়ে তো ক্লাস করতেই পারেন, ঠিক আছে? এটা একটু করে দিবেন যে একদম সবাই ডিসিশন নিয়ে নেন না যে এক্সাম ঠিক আছে? চেষ্টা করবেন ক্লাসটা করার জন্য, ঠিক আছে? আমাদের হচ্ছে মানে খুবই হাতে সময় কম, আর ফাইনাল এক্সাম যেটা দিয়ে ম্যাম দিচ্ছে। ফ্রাইডে 2 তারিখে এক্সাম দুইটা হতে পারে, যারা ওই বিআরইবি এক্সামের জন্য মিস করছে চেয়ারম্যান হ্যাঁ, স্যার বলছে ওই দিন একটা পরীক্ষা নিয়ে নিতে পারে তাদের। 2 তারিখে। হ্যাঁ হ্যাঁ, ওই পরীক্ষা একটা পরীক্ষার সাথে আরেক যারা মিস করছে ওই পরীক্ষাটাও নিয়ে নিতে পারে চেয়ারম্যান স্যার বলছিল। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে 2 তারিখে, তার আগে তো আমরা অনলাইন ক্লাস করব 2 তারিখ আসার আগে, তো তখন যদি আপনারা বলেন আপনারা কেউই ক্লাস করবে না তাহলে তো আমি আর যাব না ইউনিভার্সিটিতে, ঠিক আছে? যদি উম, কিন্তু এটা হচ্ছে কি যে এটা আসলে আপনাদের দোষ দিয়ে লাভ নেই, কারণ এক্সামের সময় তো আসলে ক্লাস করা এটা কঠিন হয়ে যায়। কিন্তু এখন হয়েছে কি যে হচ্ছে আমাদের, কারণ এই আপনাদের মিড টার্ম দেরিতে হচ্ছে দেখে ফাইনাল এক্সাম দেরিতে হবে না, ঠিক আছে? ওটা সেন্ট্রালি হবে, মিড টার্মটা যেমন করতে পেরেছে, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে আপনাদের আর কোনো কিছু কোশ্চেন আছে থাকলে বলেন, আমি তাহলে অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিব আপনাদের। ম্যাম মানে ফাইনালের যে ওই পরীক্ষাটা ওটা কি মানে মানে সব ব্যাচের হ্যাঁ, একসাথে হবে? সব ব্যাচ একসাথেই হবে, হ্যাঁ সব একসাথেই হবে, সেন্ট্রালি হবে। ওটা এর জন্য আপনাদের তো জন্য পরে নিবে না, ঠিক আছে? ফাইনালে একসাথেই হবে। মিড টার্ম যেমন আমরা নিয়ে নিচ্ছি, ক্লাসের মধ্যে আমরা এক্সাম নিয়ে নিচ্ছি, কিন্তু ফাইনাল সেটা হবে না, ঠিক আছে? আচ্ছা, বুঝতে এই পারছি। মিড টার্ম নিয়ে কোনো কোশ্চেন আছে? অনলাইন এক্সাম, ফিজিক্যাল এক্সাম নিয়ে কোনো কোশ্চেন আছে? থাকলে আমাকে বলেন। আর অনলাইন এক্সাম যাদের বললাম যে ইমেইল
হচ্ছে আপনারা এখনই ঠিকঠাক করে ফেলেন। ঠিক আছে? পার্সোনাল ইমেইল দিয়ে কিন্তু হবে না। পার্সোনাল ইমেইল দিয়ে আপনি এক্সাম সাবমিট, কোশ্চেন অ্যান্সার সাবমিট করতে পারবেন না। ঠিক আছে? আপনারা হচ্ছে এইগুলো ঠিক করে ফেলেন। যারা পার্সোনাল ইমেইল দিয়ে করছেন ঠিক করেন, ইউনিভার্সিটি ইমেইল ঠিক করতে। কারণ এক্সামের দিন কিন্তু কিছু করার থাকবে না। আগে থেকেই সাবধান করে দিলাম। ঠিক আছে? কিচ্ছু করার থাকবে না। আপনার 10 মার্কস হচ্ছে নাই হয়ে যাবে। আর ওটা ওইদিন মিস করলে আমি আর এক্সাম ওটা নিব না। ওইদিন মিস মানে মিস। ওটার আর কোনো নাই। ঠিক আছে? সেগুলো হচ্ছে আপনার করে ফেলেন। তো আমি রোল কল করছি 005। আর অনলাইন এক্সামের ব্যাপারে যেগুলো বললাম যে হচ্ছে ইন্টারনেট ব্যাকআপ নিয়ে রাখবেন, আর হচ্ছে ইমেল অ্যাড্রেস এগুলো সব ঠিক করে রাখবেন।